ওকে। আচ্ছা, এটা আসার পরে নতুন একটা জিনিস দেখলাম আমরা, তাই না? ড্যাশবোর্ডে আসার পরে তো আজকে টপিকটা শুরুর আগে একটা আইডিয়া দেই। এটা মনে হয় আগেও বলছি আপনাদেরকে, সবসময় এখানে যে আপডেট গুলো আসবে এইগুলো পড়ে দেখবেন আসলে কি। কারণ আপনি যে যদি সবার থেকে আগায় থাকতে চান, আপনাকে জানতে হবে ওই ফ্লো কি আপডেট আনতেছে না আনতেছে। যেহেতু নতুন প্ল্যাটফর্ম, তুলনামূলক নতুন আর কি, যদিও একদম নতুন প্ল্যাটফর্ম তা বলা যাবে না, বাট এখানে আরো অনেক আপডেট আসার ব্যাপার আছে। তো আপনাকে এইগুলা সবসময় দেখতে হবে, ওরা কি কি নতুন আপডেট আনতেছে। সবসময় দেখবেন যে কিছু আপডেট খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আপনাকে খুব দ্রুত অ্যাডপ্ট করতে হবে যদি আগায় থাকতে চান বাকিদের থেকে। তো এখানে কি আপডেট টু ফ্লো সাইট এন্ড ওয়ার্ডপ্রেস প্ল্যান। আচ্ছা, এখানে নতুন কিছু প্ল্যান আছে হয়তো বা পাওয়ার প্ল্যাটফর্ম কাস্টমাইজ প্রাইসিং। আচ্ছা, আমরা একটু দেখি তো প্রাইসিং এ কি আপডেট আনলো ওরা। সম্ভবত প্রাইসিং এ নতুন কিছু আপডেট আনছে, নট শিওর প্রাইস বাড়াইছে না কমাইছে। আচ্ছা, $14, 14 কত, 18, 29। আচ্ছা, এইখানে একটা নতুন অ্যাড করছে 49-এর সম্ভবত। ওকে। আর ই কমার্সে দেখি তো। কমার্সে, ও আচ্ছা, ই কমার্সের প্রাইসটা মনে হয় অনেক ভালো। ওকে, কমার্স হচ্ছে 29, ঠিকই আছে। 30 আর হচ্ছে 29, 42%। ওকে, ঠিকই তো আছে। সবচেয়ে কোথাও ওয়ার্কস্পেসের যদি দেখি, এটা সম্ভবত কিছুটা আপডেট মনে হচ্ছে। 3 জনকে অ্যাড করতে পারবে তো। আহ, আর ফ্রিল্যান্সারদের জন্য হচ্ছে 24 জনের মতো আছে। ওকে, ঠিক আছে, তেমন কিছু নেই, খুব বড় কোনো আপডেট না, ছোটখাটো কিছু একটা ফিচার চলছে। আর আর এখন থেকে হচ্ছে এইচটিটিপি তে যাবে নাকি এইচটিটিপি যাবে না, এটা অন অফ করার সিস্টেম দিছে। ওকে ফাইন, আইডিয়া রাখলাম। আচ্ছা, আমরা যে পর্যন্ত কাজ করছিলাম আজকে তারপর থেকে আগাবো। আমরা অলরেডি হচ্ছে সিএমএইচ যে বিষয়গুলো এগুলো ক্লিয়ার হয়েছি। আজকে আমরা কমার্শিয়াল লিড করবো। ক্লাসরুম টপিকটা দিয়ে নেই। আপনাদের ফিগমা ক্লাস কত দূর, শেষের দিকে নাকি? হ্যাঁ, বুঝি নাই কি বললেন। ফিগমা ক্লাসের টপিক কত দূর, শেষের দিকে গেছে নাকি? আমি গত ক্লাসটা অবশ্য করতে পারিনি। ইমতিয়াজ ভাই, জি, গত ক্লাস কোনটা এখনো করাইছেন? মাঝামাঝি আছে। আচ্ছা, গত মাঝামাঝি। ক্লাসে রিভিশন রিভিশন ও আচ্ছা আগের আচ্ছা। টপিকে রিভিশন করছে নাকি? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, চলেন আমরা ই কমার্সের বেসিক কাজগুলো আজকে বুঝি। দেখেন, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, আপনি যদি এখানে ক্লিক করে ই কমার্সটা একবার এনেবল করেন, আপনার পেজ লিঙ্ক অনেক কিছুই আপডেট হয়ে যাবে। তো কেয়ারফুল থাকতে হবে ক্লায়েন্টের সাইটে, যাতে আমরা ভুল করে এখানে ই কমার্স অ্যাক্টিভ করে না ফেলি। এখানে ক্লিক করলে আমাকে কনফার্ম করতে বলবে। ঠিক আছে, কনফার্ম করতে বলবে আর বলবে 2টা পেজ ক্রিয়েট হবে। তো আমাকে, আচ্ছা, এখানে 2টা জিনিস বলতেছে, একটা হচ্ছে এনেবল ই কমার্স ক্রিয়েট করতে হবে পেজ গুলা। এখান থেকে এই 2টা যে পেজের লিংক আছে, এই জিনিসগুলো আমাদেরকে ফিক্স করতে হবে। ক্যাটাগরিজ নামে কোনো পেজ থাকা যাবে না, প্রোডাক্টস নামে কোনো পেজ থাকা যাবে না। এটা ওরা ক্রিয়েট করে দিবে, হ্যাঁ। আচ্ছা, এটা আমি যদি এনেবল করে দিই, আমাকে কিন্তু ই কমার্সের প্ল্যানই অ্যাক্টিভ করতে হবে, সাইট রান করতে হবে। তো এই ক্ষেত্রে আমাকে একটু সেন্সিটিভ থাকতে হবে যে আমি আদৌ ই কমার্স চাই কিনা। আমরা কিন্তু একটু আগেই দেখলাম ই কমার্সের প্ল্যান গুলো ডিফারেন্ট, নর্মাল সাইট আর ই কমার্স সাইটের প্ল্যান কিন্তু অনেক পার্থক্য। এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে কমার্সে ক্লিক করার পরে লেটস ডু ইট, মানে এখানে কিছু চেঞ্জ করতে বলছে, চলো আমরা চেঞ্জ করে ফেলি। আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা নতুন একটা জিনিস দেখতে পাবো। এখানে প্রোডাক্ট টেমপ্লেট, ক্যাটাগরি, মানে 2টা জিনিস চলে আসছে এখানে ট্যাবলেট হিসেবে। আর এখানে চেক আউট
আর চেক আউট ফর পেপাল, অর্ডার কনফার্মেশন। এখানে টোটাল 5টা পেজ আমাকে দিছে নতুন। ফাইন, এগুলো তো আমরা পাইলাম। আবার যদি কমার্সে যাই আমরা দেখতে পারবো এখানে কিছু স্টেপ দিবে আমাদেরকে, এই যে এখানে। সেই স্টেপ গুলা ফিল আপ করতে হবে আমাদেরকে, এই লাগাই দিতে হবে। সর্বপ্রথম বলতেছে আমাকে বিজনেস অ্যাড্রেস এন্ড এভরিথিং এগুলো দিতে হবে। দেন হচ্ছে আমার কারেন্সি ঠিক আছে কিনা দেখতে হবে। দেন প্রোডাক্ট অ্যাড করতে হবে, শিপিং মেথড অ্যাড করতে হবে, রিভিউ ট্যাক্স সেটিং, আমার যে গভর্নমেন্ট ট্যাক্স যেটা আছে, আমি যদি বেচা কিনি করি আমার তো অবশ্যই এটা আন্ডারে যাইতেই হবে। এই জিনিসগুলো লাগবে। তো সর্বপ্রথম আমরা দেখি একটা বিজনেস অ্যাড্রেস আসলে কি। বিজনেসের নাম বলতেছে, সো আমি জাস্ট সিম্পলি দিয়ে দিয়েছি এমডি সব। এখান থেকে বলতেছে হচ্ছে কারেন্সি। কারেন্সিতে একটা চমৎকার ব্যাপার হচ্ছে, আমি যদি এখানে দেখি, আহ এই যে এখানে দেখেন বাংলাদেশ চোখে পড়ে নাই কিন্তু, তাই না? অদ্ভুত না ব্যাপারটা? সো বাংলাদেশে ওয়েবফ্লোর যে সরাসরি চেক আউট যে সিস্টেমটা, এই সিস্টেমটা সম্ভবত এনেবল না, অথবা এনেবল হইলেও এই বিগত আমি 4-5 বছর ধরে দেখতেছি একই অবস্থা, এখানে ওরা অ্যাড করে নাই, অ্যাড করেও না। বাংলাদেশ থেকে আসলে মনে হয় না কেউ যে ওয়েবফ্লোতে অন্তত ওয়েবসাইট কন্টিনিউ করবে সবকিছু, তাই না? এই জন্য হয়তো বা এটাও হইতে পারে। অলদো এখানে নাইজেরিয়া, উগান্ডা সবই আছে, আফ্রিকা, চায়না, ইন্ডিয়া, ইতালি, ইসরায়েল সবই আছে, ঠিক আছে। বাট বাংলাদেশের কারেন্সিটা নাই, আনফরচুনেট। কিন্তু এখানে আছে স্টোর কারেন্সি, এখানে আবার বাংলাদেশি টাকা পাবে, এই যে, ঠিক আছে। এখানে বাংলাদেশি টাকার কারেন্সি আছে, আমি জানি না এখানে কি কান্ট্রি সিলেক্টেড, এখানে এখানে নাই, মানে কান্ট্রি সিলেক্টেড অপশনে নাই, বাট কারেন্সিতে ঠিকই আছে। আচ্ছা যাই হোক, এখানে স্ট্রিট অ্যাড্রেস দেন, বাকি সবকিছু দিতে হবে, দিয়ে এখান থেকে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, এখানে দুইটা, এই দুইটা হচ্ছে কম্পালসারি, যে আমাকে স্টেট, আমার স্টেটের যে ইনফরমেশন এটা দিতে হবে, আর আমার জিপ কোডটা দিতে হবে, ঠিক আছে। তো আমি একটু দেখি, এনওয়াই তে নিউ ইয়র্ক বুঝাচ্ছি, নিউ ইয়র্ক জিপ কোড। তো আমি এখান থেকে যে কোনো একটা জিপ কোড নিয়ে নিলে হবে, ঠিক আছে। 13405, ক্লিক লেগে গেছিল কোনো একটা শর্টকাট, আবার যাই। আচ্ছা এইখানে হচ্ছে 13405। আচ্ছা এখানে কন্টিনিউ দিব, একবার না হলে আবারও দিব, ঠিক আছে। যেহেতু প্রথম ইরোর দেখাইছে এই জন্য অনেক সময় দেখা যায় কাজ করে না। ওয়েট করি, আটটাই দিছে। অবশ্য অনেক সময় নতুন আপডেট আসার পর পরই কয়েকদিন একটু ল্যাগই থাকে, সমস্যা দেখা যায়। এ নয় কি পুরো লিখতে হবে? হ্যাঁ, নিউ ইয়র্ক পুরো লিখতে হবে নাকি? না ওরকম কিছু না, এই নয় দিলে হয়ে যাওয়ার কথা। But এটা হচ্ছে লস হচ্ছে না, তো আটকে গেছে হয়তো কোনো কারণে, আমি রিলোড দিয়ে দিই। আচ্ছা এটা স্টেপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, এটা কোনো কারণে আটকে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা তারপর হচ্ছে কারেন্সিটা রিভিউ করতে বলতেছে, একটু আগে যেটা করলাম ওই একই একই কাজ, কারেন্সিটা রিভিউ করতে বলছে, এখানে একটা টিউটোরিয়াল অ্যাড করতে বলতেছে, দরকার নেই, আমরা এখন কারেক্ট। আচ্ছা এখানে হচ্ছে অল্প কারেন্সি ইউএসডি থাকুক, বাকি সবকিছু টাইম যদি কখনো বললে আমি এটা চেঞ্জ করতে পারি। এইখানে একটা সিস্টেম আছে, এখানে কাস্টমাইজ করতে হবে প্রাইসিং। সব দেশের কারেন্সি কিন্তু এরকম থাকে না যে প্রথমে স্যাম্পল, তারপরে অ্যামাউন্ট, তারপরে ডলার, অনেক সময় এরকমও থাকতে পারে, দেখেন। তো আমরা যদি এখানে দেই, অনেক সময় এরকমও হইতে পারে যে এখানে মাউস নিয়ে যাবো, ঠিক আছে, ক্লিক করে অ্যাড ভেরিয়েবল। তেমন হইতে পারে প্রথমেই হচ্ছে কান্ট্রি কোড, ধর লাস্টের সাইনটা, হ্যাঁ, স্যাম্পল। এটা কি কখনো এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয়, প্রথমে লেখা থাকে টাকা, তারপরে অ্যামাউন্ট লেখা থাকে, লাস্টে চিহ্ন থাকে, তাই না? বাট ইউএসডি ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, ইউএসডি ক্ষেত্রে ডিফারেন্ট হয়। এটা তাহলে ডিলিট করে দিব ইউএসডি ক্ষেত্রে।
শুরুতেই হয় স্যাম্পল, লাস্টে হয় হচ্ছে কারেন্সি কোড। তো শুরুতে আমি এখন তাহলে এখানে স্যাম্পল অ্যাড করে দিব। স্যাম্পলই থাকুক, আমি ইউএসডি লাস্টে অ্যাড করতেছি না। আর আপনি যদি চান এখানে ডেসিমেল নাম্বার গুলো দিতে পারেন, বা ডট ডট দিয়ে যে নাম্বার আসে সেটা। আচ্ছা, এটা হচ্ছে কারেন্সির বিষয়। আর এখানে যা ইনফরমেশন লাগবে, ইনফরমেশন অবশ্যই ক্লায়েন্ট দিবে। আমি স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারি, অথবা ক্লায়েন্টকে দেখাই দিতে পারি কোথায় গিয়ে সেগুলো সেট আপ করতে পারে। স্টোরের নাম দিবে, ও যদি সাপোর্ট ইমেল দিতে চাই দিবে, ও বিজনেসের নাম দিবে, ও কান্ট্রি তো আছে সিলেক্ট করা। বাকি ইনফরমেশন গুলো ফিল আপ করবে সে, ক্লায়েন্টের বিজনেসের উপর ডিপেন্ড করা হবে। আচ্ছা, আর এরপরে হচ্ছে ই কমার্সের আরো যে বিষয়গুলো থাকবে, এখানে যদি যাই স্টেপ গুলা 10টা স্টেপ আমি একটু দেখি আর কি স্টেপ আছে। অ্যাড এ প্রোডাক্ট, একটা প্রোডাক্ট একটু বলতেছে, একটু পরে আমরা অ্যাড করবো। অ্যাড এ শিপিং মেথড, আর আপনি যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো হয়তো ডেলিভার করতে হইতে পারে, তাই না? আপনি ভিজিটরের কাছে এই প্রোডাক্ট গুলো ডেলিভার করতে হইতে পারে। এখন আপনি ডেলিভারিটা কেমনে করবেন? আপনি কি কোনো থার্ড পার্টি ডেলিভারি সিস্টেম ইউজ করবেন, নাকি আপনার নিজস্ব ডেলিভারি সিস্টেম আছে, নাকি আপনার আহ অন ইন হাউস আইসা আপনাকে নিয়ে যাইতে হবে? হয়তো আপনার শপে মানুষ আইসা হয়তো ফিজিক্যালি পিক করবে, এরকম হইতে পারে। এরকম কিন্তু অনেক শপ আছে যে আপনি অনলাইনে দেখবেন কি প্রোডাক্ট ভালো লাগে, ওটা অর্ডার করে দিবেন, যাতে করে গিয়ে আপনি পান। অর্ডার করে পেমেন্ট কমপ্লিট করে দিবেন, আপনি হয়তো ফিজিক্যালি শপে গিয়ে জাস্ট প্রোডাক্টটা রিসিভ করবেন। এরকম কিন্তু হয়। সো এগুলো যেটা হবে আপনাকে এখানে সেট আপ করে দিতে, অ্যাড শিপিং মেথড দিলে দেখেন এখানে ইউএসএ যে শিপিংটা, এটা হচ্ছে ওদের একদম বেসিক একটা শিপিং। আপনি চাইলে আরো শিপিং যদি ডিটেলস থাকে, শিপিং এর নাম, আর এইখান থেকে বাকি যে ইনফরমেশন এটা ক্লায়েন্টকে দিয়ে দিব, ওটা দিয়ে আপনি অ্যাড করে নিতে পারেন। আর যদি আপনি কিছুই না জানা থাকে এটা, তাহলে জাস্ট যেটা আছে ডিফল্ট ওটাই অ্যাড করে দিবেন এখান থেকে সলভ করে। আচ্ছা, নিউ শিপিং মেথড। আচ্ছা, শিপিং মেথডে আবার অনেকগুলা কাহিনী আছে এখানে। আপনার প্রাইসটা কেমন হবে? হইতে পারে যাই আপনি ডেলিভারি করেন, প্রাইসটা হয়তো বা ধরেন $5, ঠিক আছে? অথবা এমনও হইতে পারে প্রোডাক্টের প্রাইস যত বেশি, ওইটার অনুযায়ী এত% ডেলিভারি চার্জ, এরকমও হইতে পারে। অথবা এরকমও হইতে পারে যে ওয়েটের উপরে, ওজন যত বেশি, ওজনের উপরে আপনার একটা প্রাইস নির্ধারিত হবে। এটাও পসিবল, হ্যাঁ। তো এটা এখান থেকে আমি যে ফ্ল্যাট রেট দিতে পারি, যে যাই সে ডেলিভারি করে হয়তো $5, অথবা পার্সেন্টেজ দিতে পারি, প্রাইস যত বেশি ডেলিভারি চার্জ ওই হিসাবে বাড়বে। আর প্রাইস বেস ওই যে একই কথা, পার্সেন্ট বেসেরও একটা, আর একটা হচ্ছে প্রাইস বেস। যেমন $100 ভিতরে হইলে এত, $500 ভিতরে হইলে এত, $1000 ভিতরে হইলে এত। এটা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে না, বাট একটা রেঞ্জের উপরে ডিপেন্ড করবে। তারপর হচ্ছে কোয়ান্টিটি বেস, কয়টা পাঠাচ্ছে সেটা, অথবা ওয়েট বেস মানে কতটুকু ওজন আছে, এই ওজনের উপর ডিপেন্ড করবে। তো এটা যে কোনো একটা আমার ক্লায়েন্টের যেটা দরকার, আমি কিন্তু ওই হিসাবে এটা সেট আপ করে দিই। সেট আপ করে দিলে এটাই জন। এটা গেল হচ্ছে শিপিং এর বিষয়টা। যেহেতু শিপিং এখন আমরা সেট আপ করতেছি না, তো এখানে ক্লিক করে শিপিংটা আমরা এখান থেকে চেক মার্ক করে দিব যে আমার এখান থেকে ডান। যদি চেক মার্ক আর যদি না হয় তাহলে স্কিপ করবো, কোনো সমস্যা নেই। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন চেক মার্ক করলে আবার আমাদের ডান হয়ে যাচ্ছে, যেটা বেসিক লাগবে ইনফরমেশন, এগুলো চেক করা যাচ্ছে না, সমস্যা নেই। আচ্ছা, ট্যাক্স সেটিংটাও এখান থেকে একটু রিভিউ করতে হবে। আর কান্ট্রির যে ট্যাক্সটা, তুমি ইউএস এর যে ট্যাক্সটা দেখেন অটোমেটিকলি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। ইউএস এর যে জেনারেল ট্যাক্সটা, এটা তো জানাই আছে, সেই হিসাবে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনার চাইলে ক্লায়েন্ট চাইলে ডিফারেন্ট কিছু অ্যাড করতে পারবে। তার যদি এখানে দেখেন বুকস এর আলাদা ট্যাক্স আছে, রিলিজিয়াস বুকস এর আলাদা ট্যাক্স, টেক্সট বুকস এর আলাদা ট্যাক্স, আলাদা সকল প্রোডাক্টের আলাদা ট্যাক্স। ওদের কিন্তু প্রোডাক্ট ওয়াইজও কিন্তু ট্যাক্স ডিফারেন্ট হয়, এরকম এটা দিয়ে দিতে হবে। ওকে, যে পর্যন্ত ছিলাম তারপরে যাই। তো টেক্সচারটা আশা করি বুঝতে পারছি। শিপিং প্রোডাক্টটা একটু পরে অ্যাড করবো। ডিজাইন কার্ড, কার্ড পেজটা ডিজাইন করতে বলছে, প্রোডাক্ট পেজ ডিজাইন করতে বলছে, চেকআউট পেজ ডিজাইন করতে বলছে। আর ইমেল যে যাবে মানুষের কাছে, আপনি অর্ডারটা করলাম, ইমেলেরও তো একটা স্ট্রাকচার আছে, তাই না? স্ট্রাকচারটাও ডিজাইন করা পসিবল। ওকে। তারপর হচ্ছে পেমেন্ট প্রোভাইডার, যে পেমেন্টটা রিসিভ করবে, যেমন ধরেন হতে পারে পেপালের মাধ্যমে, স্ট্রাইপের মাধ্যমে, কিসের মাধ্যমে পেমেন্টটা নিবেন, তাই না? আপনি তো সরাসরি পেমেন্টটা রিসিভ করতেছেন, আগে পেমেন্টটা হিসাব হবে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, অর্ডার ট্র্যাকিং এর ব্যাপার আছে। দেন হয়তো পেমেন্ট আপনার কাছে আছে। অ্যাড হোস্টিং মানে হচ্ছে আপনাকে একটা
প্যাকেজ পারচেস করতে হবে এনেবল চেকআউট করার জন্য। আর এনেবল চেকআউটটা করার জন্য, যেমন আমি যদি এখান থেকে এনেবল চেকআউট করতে চাই, আমাকে কি বলবো, আগে প্রিমিয়াম প্ল্যান নাও, তাহলে এনেবল চেকআউট করতে হবে। প্রিমিয়াম প্ল্যান ছাড়া কিন্তু চেকআউট এনেবল করতে পারে না। চেকআউট যদি এনেবল করতে পারে তাহলে তো সে সেলিংটা স্টার্ট করে দিবে, তাই না? তো ওই ফ্লোতে এটা চাবে না যে সেলিংটাকে স্টার্ট করে দিবে। এই জন্য চেকআউটটা আগে এনেবল করতে হইলে আমাকে প্রিমিয়াম প্ল্যান নিতে হবে মাস্ট। আচ্ছা, এই কটা পয়েন্ট আশা করি বুঝতে পারছি। চলেন এখন আমরা প্রোডাক্ট অ্যাডের দিকে যাই। আমরা কিন্তু এখান থেকে ডিরেক্টলি অ্যাড প্রোডাক্ট ক্লিক করতে পারি, অথবা এই যে এখানে প্রোডাক্ট অপশন আছে, একই কথা। এখানে যদি আমরা যাই, এখানে দেখেন প্রোডাক্ট অ্যাড করে দিচ্ছে। এখন কথা হচ্ছে, প্রোডাক্ট যে অ্যাড করবে, প্রোডাক্টে কি কি ফিল্ড লাগবে, ইমেজ কয়টা ইউজ করবে, নাম দিবে কি, নামের পরে আরো কোনো ইনফরমেশন অ্যাড করবে কিনা, এটা তো আমি সেট করে দিই। সব ক্লায়েন্টের তো একই প্রোডাক্ট হবে না। কিছু ক্লায়েন্টের বই হবে, তো তাকে ইনফরমেশন দিতে হবে বইয়ের কতগুলা পাতা আছে, বইয়ের লেখক কে, বইটা কোন ধরনের কাগজে প্রিন্ট করা আছে, এই ধরনের ইনফরমেশন অ্যাড করতে হবে। আবার কিছু ক্লায়েন্ট আছে হয়তো ফোন বিক্রি করবে, তো তার কি লাগবে, তার লাগবে ক্যামেরা কত মেগাপিক্সেল, বডিতে কি প্লাস্টিক ইউজ করা হয়েছে নাকি মেটাল ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে ব্যাটারিটা কত অ্যাম্পিয়ার। ওর কিন্তু আবার ডিফারেন্ট, তাই না? এখন ওই ফিল্ড গুলা, যেমন আমরা সিএমএস এ ফিল্ড গুলা সেট করে দিছি না ক্লায়েন্টকে, ওই রকম আমরা কিন্তু এইখানেও ফিল্ড সেট করে দিতে পারি যে কি কি ফিল্ড লাগবে যখন সে প্রোডাক্ট আপলোড করবে। এই যে এখানে দেখেন প্রোডাক্টের পাশে একটা সেটিং আইকন আছে, এইখানে যাব। আচ্ছা, এখন এইখানে দেখেন প্রোডাক্টের আবার টাইপ আছে কিছু। এটা হচ্ছে ফিজিক্যাল, যেটা হচ্ছে আহ ফোন হইতে পারে, মাউস, কিবোর্ড, তারপর হচ্ছে কোনো গিফট আইটেম বা আসবাবপত্র, যাই হোক, এগুলো সবই তো ফিজিক্যাল আইটেম, তাই না? আবার কিছু আছে কি ডিজিটাল আইটেম, লাইক ইবুক হইতে পারে, কোনো ভিডিও হইতে পারে, কোনো অনলাইন কনসালটেন্সি হইতে পারে, তাই না? এই ধরনের বিভিন্ন হইতে পারে, একটা ওয়েবসাইট সার্ভিস যেটা আমরা দিব, এটা হইতে পারে। এই ধরনের সার্ভিস গুলো হইতে পারে, এটা হচ্ছে ডিজিটাল সার্ভিস। আর একটা হচ্ছে সার্ভিস, যেমন হচ্ছে হোম ক্লিনিং, এসি ক্লিনিং, তারপর হচ্ছে হোম রিপেয়ার, ঠিক আছে, তারপরে হচ্ছে ইন হাউস ডক্টর, ডক্টর গিয়ে হয়তো বা আপনার রুগী দেখে আসবে, এই ধরনের জিনিসগুলো কি সার্ভিস। একটা হচ্ছে অ্যাডভান্স। এই দুই, এইটাও বটে এটাও বটে, এটাও বটে। ধরেন কিছু ফিজিক্যাল, কিছু সার্ভিস, যেমন ধরেন হচ্ছে আপনি একটা ফ্যান অর্ডার করলেন, এই ফ্যানটা বাসায় এসে লাগাইও দিয়ে যাবে, এই ধরনের যদি ইনফরমেশন বা এই ধরনের যদি প্রোডাক্ট হয়, বা ধরুন লাগাই দিয়ে যাবে, এটার জন্য একটা আলাদা চার্জ আছে, প্রোডাক্টের জন্য আলাদা চার্জ আছে, এই ধরনের কিছু যদি হয় তাহলে একবারে অ্যাডভান্স সিলেক্ট করতে হবে। তো আমরা শুরুতে ফিজিক্যালটা দেখি, প্রত্যেকটারই আলাদা আলাদা ধরনের টেমপ্লেট আছে, হ্যাঁ। প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের টেমপ্লেট আমরা এখানে বানাইতে পারবো। এই টেমপ্লেটটা আমরা আমাদের মতো বানাইতে পারবো যে কি কি ইনফরমেশন লাগবে একটা প্রোডাক্ট আপলোড করার জন্য। সর্বপ্রথম হচ্ছে বেসিক ইনফো, এই কটা জিনিস লাগবেই মাস্ট, এই কটা জিনিস আমরা কিন্তু এখানে রাখতেই হবে। যেমন ডেসক্রিপশন, আপনি যদি মনে হয় যে ডেসক্রিপশনটা এখানে অ্যাড করতে চাই, সে অ্যাড করবে, অথবা না অ্যাড করলেও চলবে, বাট এটা থাকবে, এটা আপনি রিমুভ করতে পারবেন না। এই রিমুভ করতে পারবেন না হচ্ছে এগুলা একটাও আপনি রিমুভ করবেন কোথা থেকে, এই কাস্টম ফিল্ড যেগুলো অ্যাড করবেন সেগুলো, যেমন ধরেন এই যেগুলো, এগুলো দেখেন একটাও কিন্তু রিমুভ করা যাবে না, দেখেন এই যে ওটা আপনি রিমুভ করতে পারবেন না। হ্যাঁ, এক্সট্রা ফিল্ড যদি অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন না। এই যে এখানে আপনি প্রায় 30টা ফিল্ড এক্সট্রা অ্যাড করতে পারবেন। এখন প্রোডাক্টের আবার ভেরিয়েশন আছে না, একটা প্রোডাক্ট বড় আছে, ছোট আছে, এই ধরেন এল সাইজ, এম সাইজ, বিভিন্ন ধরনের সাইজ হয়, তাই না? ওই সাইজ অনুযায়ী আছে। তো এই জিনিসগুলো এখন আমরা একটু সেভ করে দিই, এটা বেশিরভাগ সময় ধরতে হয় না, কিছু কিছু সময় ধরেন দুই একটা ফিল্ড আপনার মিসিং লাগতেছে, ক্লায়েন্ট একটা ইনফরমেশন দিছে, ধরো যে ফোনের যেটা বললাম ওইটাই, যে ফোন এত মেগাপিক্সেল, এখন আপনি মেগাপিক্সেলটা কোথায় বসাবেন এরকম কোনো ফিল্ড পাচ্ছেন না। তো এখানে জাস্ট অ্যাড করে, এখানে আপনি ধরেন টেক্সট ফিল্ড নিলেন, এখানে লিখে দিলেন ক্যামেরা মেগাপিক্সেল, ঠিক আছে, ক্যামেরা মেগাপিক্সেল দিয়ে দিলেন, এখানে হেল্প টেক্সটে দিয়ে দিলেন প্লিজ রাইট ক্যামেরা রেয়ার অ্যান্ড ফ্রন্ট মেগাপিক্সেল, বা কিছু একটা লিখে দিলেন যাতে সে বুঝতে পারে, বা কিছু না লিখলেও চলে। এরকম আপনি কিন্তু চাইলে ফিল্ড অ্যাড করে দিতে পারেন ক্লায়েন্টকে। যাই হোক, আমাদের যে ফিল্ড আছে এটা দিয়ে আমরা আগে যাই।
প্রোডাক্ট অ্যাড করি, নিউ প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্টটা কি টাইপের হবে সেটা প্রথমে সিলেক্ট করতে হবে, ফিজিক্যাল, ডিজিটাল, না সার্ভিস নাকি অ্যাডভান্স। তো আমাদের ধরে নাও ফিজিক্যাল প্রোডাক্ট, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করবো এখন। ধরেন এটাই আমরা একটা প্রোডাক্ট হিসেবে, হ্যাঁ? content করতে পারেন। তারপর যেই তারপর হচ্ছে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন যেটাকে বলে। আচ্ছা, এখানে ক্যাটাগরিটা বানাইতে হবে, যে এখানে হিসাব ক্যাটাগরি যেহেতু বানানো না, আমরা চাইলে কিন্তু এখান থেকে ক্যাটাগরি এখান থেকেও বানাইতে পারি। এখানে বানানোর কিন্তু একটা অপশন আছে, মোবাইল। তো এটাই আমাদের ধরনের একটা ক্যাটাগরি। ঠিক আছে, আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে মিডিয়া, তো ইমেজ দিতে হবে মাস্ট। এটা আমরা ইমেজ আপলোড করে দিব। মোর ইমেজ, আরো যে 4-5টা ইমেজ থাকে, এটা তো মেইন ইমেজটা। মোর ইমেজ আরো 4-5টা ইমেজ থাকলে আমরা চাইলে এখানে ক্লিক করে একসাথে 4-5টা যতগুলো ইচ্ছা ইমেজ কিন্তু এখানে অ্যাড করে দিব। আচ্ছা, তারপর হচ্ছে প্রাইস, কম্পেয়ার প্রাইস। আচ্ছা, এইখানে একটু বুঝার বিষয়, প্রাইসটা কি? প্রাইসটা হচ্ছে এই প্রোডাক্টটা আসলে কত ডলারের, আর কম্পেয়ার প্রাইস হচ্ছে এই প্রোডাক্টটা ধরেন $এত ছিল, এখন ডিসকাউন্ট দিয়ে $এত। ওকে, তো এটা হচ্ছে কম্পেয়ার প্রাইস। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা, প্রাইসটা এখানে দিয়ে দিব। 775 ছিল, এখন এটা হয়ে গেছে কত, 556। তো এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসটা, মানে এটা হচ্ছে প্রাইস ছিল, এখন ডিসকাউন্ট প্রাইস এটা মেইন প্রাইসটা সবসময় এখানে দিব। আর যদি বেশি প্রাইস থেকে কমছে দেখাইতে চাই তাহলে বেশি প্রাইসটা এখানে দিব। আচ্ছা, প্রোডাক্ট ট্যাক্স কেস যেটা, সেটা হচ্ছে প্রোডাক্ট কোন ট্যাক্সের আন্ডারে পড়বে। তো আমাদের প্রোডাক্ট যদি গ্রুপ হয়, আলাদা হইলে যেটা হচ্ছে ধরেন ট্যাক্স লাগবে না যেটাতে, তাহলে এটা দিয়ে দিব। আর যদি হয় স্ট্যান্ডার্ড, তাহলে এটা দিয়ে দিব ট্যাক্স। এসকেইউ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের ইউনিক কিছু এসকেইউ থাকে। ঠিক আছে, এখন এটা যদি ক্লায়েন্ট দিয়ে দেয় আমরা এখানে অ্যাড করবো, নাহলে ক্লায়েন্টকে আস্ক করবো কোনো প্রোডাক্টে এসকেইউ করা আছে কিনা। এসকেইউ প্রোডাক্টে একটা প্রোডাক্টের একটা এসকেইউ হয়, ইউনিক হয়। তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি। তারপরে হচ্ছে ট্র্যাক ইনভেন্টরি হচ্ছে, আর সব প্রোডাক্ট তো আপনার কাছে আনলিমিটেড থাকবে না, রাইট? যদি ইবুক হয়তো আনলিমিটেড মানুষ ডাউনলোড করলে সমস্যা নেই, বাট যেহেতু আইফোন একটা ফোন বা ফিজিক্যাল প্রোডাক্ট, এই প্রোডাক্টটা হচ্ছে একটা লিমিট থাকে, হয়তো 5টা, 10টা, 20টা, 100, 200, এরকম একটা লিমিট আছে। এখন একদিনেই দেখা গেল 200 অর্ডার পড়ে গেল, আপনার কাছে তাহলে তার প্রোডাক্ট নাই, আপনি শুধু শুধু অর্ডার নিতে পারবেন না। এই ধরনের কেসে আপনি কি করবেন, সরি, ট্র্যাক ইনভেন্টরি দিয়ে দিবেন। দিয়ে এখানে কয়টা প্রোডাক্ট আপনার কাছে আছে ওইটা আপনি এখানে রাইট ডাউন করে দিবেন। ঠিক আছে, হবে কি, এ যখনই 20টা অর্ডার করে যাবে, এই প্রোডাক্টটার অর্ডারের অপশন থাকবে, প্রোডাক্ট থাকবে ঠিকই, ওখানে হয়তো দেখা যাবে যে কারেন্টলি আনঅ্যাভেলেবল, এখন নাই, এরকম। আর একটা হচ্ছে রিকোয়ার্ড শিপিং। এখন আপনার যদি প্রোডাক্টটা হয় যে পাঠাই দিবেন আপনি, তাহলে হচ্ছে রিকোয়ার্ড শিপিং, আপনার কাছে তো পাঠাবেন আপনি, তাহলে আর যদি মনে হয় না ফিজিক্যাল এসে নিয়ে যাবে শপে, তাহলে রিকোয়ার্ড শিপিংটা অফ করে দিবে, শেষ, ঝামেলা শেষ। আর রিকোয়ার্ড শিপিং থাকে তাহলে অবশ্যই আপনাকে ওয়েট দিতে হবে, হাইট দিতে হবে, লেন্থ দিতে হবে, এটা ওয়েটটা কতটুকু, আপনার প্রোডাক্টের এগুলো বিস্তারিত ক্লায়েন্ট দিবে মাস্ট বি। দেখি ওয়েটটা কত,
ওয়েট। আচ্ছা, ওয়েটের যে বিষয়টা হচ্ছে এই যে এখানে ওজেড আউন্স। এখন আমি এখান থেকে গ্রাম টু ওজেড লিখে যদি গুগল করি তাহলে আমি পেয়ে যাবো এখানে। সো আমি গ্রাম দিয়ে দিলাম, এত গ্রাম। ঠিক আছে, এইটা আমি হচ্ছে আউন্স আমার, হ্যাঁ। এইটা আমি এখানে বসাই দিই। আচ্ছা, তারপর হচ্ছে উইথ কতটুকু পাশে, এই যে এটা, তো এটা হচ্ছে ইঞ্চিতে। আচ্ছা, মিলিমিটার, তো ইঞ্চিতে এটা থেকে ইঞ্চিতে দিতে বলছে এখানে। তারপর হচ্ছে হাইট, এটা হচ্ছে ডাইমেনশন, লম্বা, তারপরে পাশে। আর এটা হচ্ছে থিকনেসটা। হাইটটা কি আছে এখানে? হাইটটা নাই সম্পর্ক। এটাই হাইট আসলে। উইথটা তো আসলে 5 ইঞ্চি হবে না, এটা হবে হচ্ছে হাইট। উইথটা হবে হচ্ছে ছোটটা, কারণ পাশে স্ক্রিনটা কতটুকু। দেখে এগুলো ক্লায়েন্ট দিবে, এগুলো আমাদের এত মাথা ব্যথা না। জাস্ট বসাই দিচ্ছি। আর এটা হচ্ছে লেন্থ, লম্বা হবে না। আচ্ছা, লেন্থ আমাদের ক্ষেত্রে ব্যাপার না, এটা তার বা এই টাইপের প্রোডাক্ট। ওকে, সো আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেল, আমরা ক্রিয়েট করে দিলাম। অ্যাড হয়ে গেল প্রোডাক্ট। আচ্ছা, এখন আবার যদি প্রোডাক্ট অ্যাড করি আমরা কি পারবো? আমরা এখান থেকে ফিজিক্যালের জায়গায় ডিজিটাল দিতে পারি। সেম ফিড গুলো থাকবে। এখন আপনার যদি মনে হয় না ডিজিটাল ফিড একটু ডিফারেন্ট থাকবে, তাহলে আপনি কি করবেন? এখানে সকল ইনফরমেশন দিবেন। ডিজিটাল ফিডে কিছুটা এখানে ডিফারেন্ট আসবে, ডাউনলোডের ফাইল দিবেন, ফাইলের ইউআরএল দিবেন। এটা যখনই পারচেস করে ফেলবে সাথে সাথে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তার পিসিতে। সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, ধরেন একটা ইবুক হইতে পারে, একটা পিডিএফ হইতে পারে, কোনো একটা ফাইল হইতে পারে, কোনো একটা কোড, কিছু একটা হইতে পারে, কোনো একটা লাইসেন্স। তো আপনি কি করবেন? নেম এন্ড এটা দিয়ে দিবেন। যখনই পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এটা ওর সাথে অটোমেটিকলি ভেরিফাই করবে। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে তার পিসিতে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। তারপর হচ্ছে হচ্ছে সার্ভিস। সার্ভিসটাও সেম। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পুরা যে ইনফরমেশন এগুলা ক্লায়েন্টের দায়িত্ব। তো তারপর আমাদের একটা আইডিয়া রাখার দরকার, যদি কখনো ক্লায়েন্ট জিজ্ঞেস করে এগুলা ক্লায়েন্টই আপনাকে গুছিয়ে দিবে সবকিছু। অ্যাডভান্সের ক্ষেত্রে এই যে সবই আছে, আপনার যা লাগবে আপনি এরকম করে করে দিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে ফিজিক্যালি থাকবে। এখন আপনি যখন প্রোডাক্ট গুলো অ্যাড করবেন, এই প্রোডাক্ট গুলো আপনি সাইডে ব্যবহার করবেন কিভাবে, এটা হচ্ছে ফ্যাক্ট, তাই না? এখন আমরা কি করব? এই প্রোডাক্টটা, যেমন যেটা তো আমরা ডাউনলোড করছি, তাই না, আপলোড করছি, তো আমি চাইলে যদি ধরুন অনেক প্রোডাক্ট আছে, আমি চাই হচ্ছে এগুলো ব্যাকআপ রাখবো, সিলেক্ট ক্লিক করে এভাবে মার্ক করবো সবগুলা করে। এই যে এখানে দেখেন এক্সপোর্ট অপশন আছে, এই যে এক্সপোর্ট হয়ে গেছে। তো এরকম লিভের যদি নোটিফিকেশন দেয় কোনো সমস্যা নেই, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন, এই যে এক্সপোর্ট হয়ে গেছে এসভিজি ফরম্যাটে। ওকে, এখন আমি একটা কাজ করবো, এটা জাস্ট ব্যাকআপ নিলাম যাতে আবার খুলতে পারি। আমি এটা ডিলিট করে দিব আমাদের। তো এখান থেকে আমি ধরেন 15টা প্রোডাক্ট নিয়ে নিলাম। অ্যাড হচ্ছে। তো এখানে সে কি করছে? র্যান্ডম ইনফরমেশন দিয়ে আমাকে কিছু প্রোডাক্ট বানাই দিচ্ছে। হ্যাঁ? প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদি দেখি কিছু ইমেজ আর কোনো সমস্যা নেই, এগুলো চলবে আমাদের ইউজ করার জন্য। আর আমি একটু আগে ডাউনলোড করছিলাম, আমি চাইলে ওটা উঠাই দিতে পারবো। দেখেন এই যে ইম্পোর্ট এসবিজি ফাইলটা এখানে টেনে এনে ছেড়ে দিতে বলবো। আমি চাইলে অন্য সাইড থেকেও এনে এখানে ইম্পোর্ট করতে পারবো ওয়ান প্রোডাক্ট।
এই যে চলে আসছে, দেখেন আমাদের যে প্রোডাক্টটা ওটা কিন্তু এখানে চলে আসছে। ফাইন। এখন আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো দিয়ে আমরা হোম পেজে আজকে একটা সেকশন তৈরি করব। আমাদের প্রোডাক্ট নিয়ে একটা সেকশন তৈরি করবো আমরা এখানে। আচ্ছা, কন্টেনারটাকে আমরা এখানে একটা নাম দিয়ে দিই আমাদের যা ছিল এই কন্টেনার। ওকে, এখন এইখানে আমরা কি করব দেখেন, আমাদের তো এর আগে যখন সিএমএস এর কাজ করছি আমরা কি করছি, কালেকশন লিস্ট দিয়ে কাজ করছি, তাই না? আর একটা কথা বলছিলাম, সবসময় যা আছে, সবসময় ডাইনামিক যা আছে সবকিছু আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে কালেকশন লিস্ট নিয়ে কাজ করতে হবে। দেখেন এই যে, একই জিনিস, একই কনসেপ্ট। জাস্ট এখানে ক্লিক করবো সেটিং এ, সেটিং এ ক্লিক করে আমরা এখান থেকে প্রোডাক্ট ধরাবো। এই যে, এটা হচ্ছে ব্লগের জন্য বা সিএমএস এর জন্য, আর এটা হচ্ছে ই কমার্স। তাহলে ক্যাটাগরিও ধরে দিতে পারি, যে ক্যাটাগরি সেকশন বানাইছিলাম মনে আছে? আহ সিএমএস দিয়ে যে ক্যাটাগরি সেকশন বানাইছিলাম এটা তো সবাই বুঝছিলেন নাকি? নাকি ওটা বুঝেন না? ওটা না বুঝলে কিন্তু এটাও বুঝবেন না। বুঝছি ভাইয়া ওটা। ওকে। আচ্ছা, আচ্ছা, এইখানে আমরা কি করবো তাহলে, ক্যাটাগরি ধরলে ওই সেম ভাবেই বানাইতে পারতাম, একই সিস্টেম। প্রোডাক্টস নিব, নিয়ে আমরা এখান থেকে ওই সেম একইভাবে তিনটা কলাম নিলাম। এখানে আমরা কি করবো, একটা ডিপ নিলাম, ঠিক আছে? ডিপ নিয়ে আমরা এখানে ডিপটাকে 100% উইথ করে দিব, একটা হাইট দিয়ে দিব, ঠিক আছে এরকম। এখন আমরা কি করব, এইখানে এই যে যে এটা, এটাকে আমরা ধরেন ইউজ করতে পারি একটা ইমেজের কন্টেনার হিসেবে, যাতে করে ইমেজটা বাইরে চলে না যায়। সো ইমেজ ফ্রম মেইন ইমেজ, মেইন ইমেজ থেকে ইমেজটা লোড করবে। আর ইমেজটাকে আমরা সেট আপ করবো কোথায় গিয়ে, এইখানে গিয়ে। একই কনসেপ্ট, একই ভাবে আমাদেরকে প্রোডাক্টটাও সাজিয়ে দিতে হবে। আবার করবো, মাঝখানে নিব, কেটে দিব। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, হাইটটা ছোট ছোট হয়ে গেছে একটু, এরকম। অথবা একটা কাজ করতে পারি, আমরা কন্টেইন দিতে পারি, তাহলে কি হবে, ইমেজ গুলা পুরোটা এটার ভিতরে চলে আসবে। অনেক সময় এরকম করতে হয় যদি প্রোডাক্ট দেখা যায় ওই টাইপের হয়, যে ছোট বড় হোক বাট সেকশন কিন্তু পুরোটাই, আমি একটা যেহেতু ডিপ নিছি, তো ডিপটা কিন্তু পুরো জায়গাটা সে কাভার করে রাখবে, ছোটই হোক বা বড়ই হোক। ঠিক আছে, আমি এরপর থেকে কি করব, এখানে বাকি আমার হচ্ছে প্রোডাক্টের টাইটেল এন্ড এভরিথিং আমি এক করবো। টাইটেলটা কিভাবে, এখানে ক্লিক করে গেট প্রোডাক্টের নাম, চলে আসলো নাম। এখানেও সেম কাজটা করতে হবে, নামকে সেম লাইনে রাখার জন্য আমরা একটা মিনিমাম উইথ দিয়ে ফিক্স করতে পারি। ওকে, আর এখানে আরেকটা কাজ করতে পারি, ইমেজটার পজিশনটা ফিক্স করে দিতে পারি, পজিশনটা হয়তো বা নিচে দিয়ে দিতে পারি এরকম। সবগুলো নিচ থেকে শুরু হবে, হয়তো বা উপরে জায়গা না হলে বা উপরের দিকে চলে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল হচ্ছে
প্রোডাক্টের টাইটেল। এরপরে কি আসতে পারে? এরপর আপনি চাইলে একটা শর্ট ডেসক্রিপশন দিতে পারেন। আমি চাইলে প্যারাগ্রাফ দিয়ে একটা শর্ট ডেসক্রিপশন নিয়ে আসতে পারি। ধরেন হচ্ছে ডেসক্রিপশন, জানি না ডেসক্রিপশন বড় কি নেই, আচ্ছা ছোটই আছে, চলবে। সো এখানে ওই ওইরকমই আমরা একটা সাইজ দিয়ে দিব জিনিসটাকে, অ্যাটলিস্ট মিনিমাম একটা সাইজ যাতে থাকে। অথবা ক্লায়েন্ট যখন ডেসক্রিপশনটা অ্যাড করবে ওইখানে আমি একটা আহ, ওকে হেল্প টেক্সট দিয়ে দিব যে এত থেকে এত ওয়ার্ডের মধ্যে তুমি দাও। তাহলে কি হবে, ডিজাইনটা কিন্তু অটোমেটিক সুন্দর হবে। যাই হোক, আমাদের ডেসক্রিপশনটা এখানে লাগতেছে না, ফেলে দিই। এখানে আমরা কি করবো এখন, অ্যাড টু কার্ট করবে নাকি বাই নাও করবে এরকম একটা অপশন দিব। এটার জন্য আমরা এখানে একটা অপশন অ্যাড করবো, সেটা হচ্ছে অ্যাড টু কার্ট। এটার নিচ বরাবর আমরা অ্যাড করবো। এই যে চলে আসছে অ্যাড টু কার্ট। আচ্ছা, অ্যাড টু কার্টের মধ্যে এই ভেরিয়েশন শো করবে যখন আমার প্রোডাক্টে ভেরিয়েশন থাকবে। আর প্রোডাক্টে যখন ভেরিয়েশন না থাকবে তখন এরকম নর্মাল শো করবে। ঠিক আছে, ভেরিয়েশন বলতে হচ্ছে এই প্রোডাক্টটা পারচেস করার জন্য তাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে সে সিলেক্ট করবে কোনটা নিবে। সিল্কের মধ্যে নিবে, সিল্কের মধ্যে আবার কোন টাইপের গ্রে একটা কালার আছে এটা নিবে কিনা, কয়টা নিবে, এরকম। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস এখনো অ্যাড করি না, সেটা বলুন তো কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা অ্যাড করি। প্রাইস। প্রাইস, এক্স্যাক্টলি। প্রাইসটা আমরা অ্যাড করি, তাই না? এখন আমাদের কি কি করতে হবে তাহলে? প্রাইসটা অ্যাড করতে হবে। আচ্ছা, প্রাইসটাও সেম। একটা প্যারাগ্রাফ বা একটা টেক্সট ব্লক নিব, নিলাম টেক্সট প্রাইস, চলে আসলো প্রাইস। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, আমরা প্রাইসটা তো অ্যাড করলাম বাট কম্পেয়ার প্রাইসের একটা ব্যাপার ছিল না? $100 ছিল, এখানে $100 হয়ে গেছে। জি জি। ওইটাও চাইলে কিন্তু আমরা অ্যাড করতে পারি। কারণ আমি একটু একটু বড় করে নিই। এখন আমি চাই পাশাপাশি আসতে, এখানে কাটা করা থাকবে বা এখানে দাগ দেওয়া থাকবে যে এটা প্রাইস ছিল আগে, এখন কমে এটা হয়েছে। আমি এখানে একটা ডিপ ব্লক নিব, অথবা ফ্লেক্স দিতে পারি। ফ্লেক্স নেই, একবার কাজ হয়ে যাবে। এইচ ফ্লেক্স, এইচ ফ্লেক্সের ভিতরে এটা নিয়ে নিব, নিলাম। এখন এটার ভিতরে আরেকটা টেক্সট নিব, নিয়ে এইটাতে দিব কি, এইটাতে দিব কম্পেয়ার প্রাইসটা। আচ্ছা, কম্পেয়ার প্রাইস তো এটার মতো নর্মাল থাকবে না, তাই না? তো এটাতে তো অবশ্যই কিছুটা পার্থক্য আনতে হবে। আচ্ছা, প্রথমে একটা কাজ করি, একটা মার্জিন দিয়ে দিই। ওকে, কম্পেয়ার প্রাইসটা দেখতে কেমন হবে? কম্পেয়ার প্রাইসটা দেখতে হবে একটু বড় করি। কম্পেয়ার প্রাইসটা কি হবে, কাটা থাকবে, তাই না? তো আমরা কি করবো, এখান থেকে এটা কেটে দিই। ঠিক আছে, ডেকোরেশন দিয়ে এটা কেটে দিলাম। আচ্ছা, এখানে দেখেন অবস্থা। আর প্রায় প্রায় $8,000 থেকে $26 হয়ে গেছে। র্যান্ডম যেহেতু অ্যাড করছে, ও যা ইচ্ছা অ্যাড করছে, বড় অ্যামাউন্ট এখানে অ্যাড করে দিচ্ছে। ওকে তো কোড দেওয়া আছে যে এটার থেকে যাতে এটা বড় হয়। বিশাল বড় বড় use করছে, $1500 থেকে $32। আচ্ছা, যাই হোক, তো এটা গেল হচ্ছে বিষয়। এতটুকু তো বুঝছি সবাই নাকি? জি ভাই বুঝছি। আচ্ছা, তো এইভাবে আমরা কি করতে পারি, একটা সেকশন এখানে অ্যাড করতে পারি। এখন আমরা কি করব, এই বাটনটা ডিজাইন করতে পারি, এই বাটনটা ডিজাইন করতে পারি। আমরা চাইলে কিছু ফিল্ড এখান থেকে বাতিল করতে পারি। যেমন এটা যদি ধরি, ডিফল্ট স্টেজ অ্যাড টু কার্ট ধরলাম, হ্যাঁ। এখানে ক্লিক করে আমি চাইলে এই যে দেখেন কোয়ান্টিটি হাইড করে দিতে পারি, লাগবে না কোয়ান্টিটি। অ্যাড টু কার্ট লাগবে না, ডিরেক্ট শুধু বাই নাও থাকবে। অথবা বাই নাও, এটাও চাইলে আমি হাইড করে দিতে পারি, তাহলে তো কিছুই থাকলো না। সো আইদার বাই নাও নাহলে অ্যাড টু কার্ট। যেমন ডিরেক্ট বাই নাও যদি আমি যদি চাই, অ্যাড টু কার্টে করার কোনো অপশন নেই, ডিরেক্ট বাই নাও। যেমন কোর্সে হয়, তাই না? কোর্স তো অ্যাড টু কার্ট করে না, বলে ডাইরেক্ট বাই নাও চলে যাবে।
এরকম আমি যদি চাই মানুষ ডিরেক্ট বাই নাও চলে যাবে, তাহলে আমি কি করবো, শুধুমাত্র বাই নাও অপশন পাবো। আর যদি মনে করি না, অ্যাড টু কার্ট করতে পারবো, এটা একটা প্রোডাক্ট বটে, তাহলে আমি শো দিই। আর যদি হয় যে এট এ টাইম মাল্টিপল একই প্রোডাক্টের কয়েকটা কিনতে পারে, ধর একটা আইফোন একসাথে দুই তিনটা কিনতেই পারে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এটা করবো। আর যদি হয় ই বুক, তাহলে একসাথে দুইটা কেনার কি আছে, একই বুক তো একবারই কিনবো, তাই না? এখন সেক্ষেত্রে আমি হয়তো কোয়ান্টিটি ফিল্ডটা হাইড করে দিই। তো যেরকম আমার দরকার আমি ওইরকম করে এখানে নিতে পারি। আর সবকিছু আমি ডিজাইন করতে পারবো, এটা ধরে ডিজাইন করতে পারবো, এটা ধরে ডিজাইন করতে পারবো। আপনারা এটা ট্রাই করবেন অবশ্যই। তো আপনাদের কাজ থাকবে নেক্সট ক্লাসে একটা ই কমার্স পুরোপুরি এখান থেকে সেট আপ করে অ্যাটলিস্ট 20টা প্রোডাক্ট অ্যাড করা 5টা আলাদা আলাদা ক্যাটাগরিতে, এবং সেইটা দিয়ে এখানে এখানে একটা সেকশন তৈরি করা একটা পেজের মধ্যে, ঠিক আছে, ভিজিট আওয়ার প্রোডাক্টস, ঠিক আছে, অথবা ভিজিট আওয়ার স্টোর দিয়ে এরকম 20টা প্রোডাক্ট যাতে এখানে থাকে, বুঝতে পারছি। অথবা 20টা প্রোডাক্ট না দিলে আপনি প্রেজেন্টেশন দিতে পারেন, একটা পেজে অথবা 3টা বা 6টা প্রোডাক্ট দেখাবে, আর বাকিগুলো নেক্সট পেজে চলে যাবে সেম ওয়েতে। কালেকশন লিস্ট ধরবেন, সেটিং এ যাবেন, এখান থেকে এই যে প্রেজেন্ট আইটেম, একটা পেজে 10টা না, একটা পেজে আমি দিয়ে দিলাম 3টা প্রোডাক্ট, আর বাকি সবগুলো কি হবে, পেজ চলে আসবে। এই 3টা প্রোডাক্ট দেখা যাচ্ছে, তারপর চলে আসছে নেক্সট নেক্সট পেজে চলে আসবে। আর সেকশন ধরে উপরে নিচে একটা পেডিং, হ্যাঁ, নিচে একটা, বুঝছি সবাই? পারবো না? জি ভাইয়া। হ্যাঁ, একটু জটিল লাগছে। ওয়ার্ডপ্রেসে যেরকম কমার্স ইনস্টল হ্যাঁ, করলে। একটু জটিল লাগবে, এই জন্য আমি সিএমএস টা ভালো করে সময় দিয়ে শেখাইছি। এটা কিন্তু সিএমএস এর সেম কনসেপ্টটাই, তাই না? জাস্ট জি একটু ভাই। ঘাটতে হবে আর কি, মানে আমি যতই বলি জাস্ট এটা কনফিউশনই বাড়াবে। এই জন্য আপনাদের হাইটা গুইটা এই জিনিসগুলো দেখতে হবে, কোথায় কি কোনটা কি করে। ঠিক আছে না? জি এটা করে আসলে নেক্সট সেশনে আমরা হচ্ছে ই কমার্সের যাবতীয় যা আছে বাকি জিনিসগুলো, অ্যাডভান্স পার্ট গুলা, ডিসকাউন্ট, অর্ডার, কুপন যা আছে এগুলো সবকিছু কভার করে ফেলবো। জি ভাইয়া, তাই তাহলে ঠিক শেষ করি আছে। আজকে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বল।